আজকে একটা নতুন টপিক তো স্টার্ট করবোই। নতুন টপিক স্টার্ট করার আগে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। ঘটনাটা হলো এরকম যে বাড়িতে কিছু লোকজন এসেছে, সবার বাড়িতেই আছে, আবার নতুন ঘটনা। ঘটনাটা হলো এটা যে বাজার করতে গেছিলাম, সেটাও সবাই যায়, এটাও নতুন কিছু না। এবারে বাজারে 1.5 কেজির মতন মাছ কিনেছি, লোকজন এসেছে যেহেতু, আর চিকেন কিনেছি 1.5 কেজি মতো। তা আসার পথে একটুখানি সন্দেহ হলো তো। যে দোকান থেকে গ্রোসারি মানে মুদির দোকান, মুদির বাজার করি আর কি, তাকে বললাম যে একটু ওজন করে দেখতো কত হলো। 2.5 কেজি, 2.5, মানে 1.5 কেজি প্লাস 1.5 কেজি মিলে 2.5 কেজি হয়েছে। এটা ভেক্টরের ক্ষেত্রে হতে পারে, মানে বিষয়টা কি বলতো, আমি বাজারটা আজকে থেকে নাম দিয়ে দিয়েছি ভেক্টর বাজার। বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞেস করছে কোন বাজারে গিয়েছিলে, অনেক চারিদিকে অনেকগুলো ছোট ছোট বাজার আছে, আমি বললাম ভেক্টর বাজার। তো সবাই যারা নতুন এসছে তারা সবাই ভাবলো যে হয়তো এখানে এরকম ভেক্টর বাজার, স্কেলার বাজার বলে আলাদা করে কিছু আছে। যারা জানে কাছে পিঠের লোকজন, তারা সবাই ভাবছে যে ভেক্টর বাজার এরকম বাজার কোথাও নাম পড়ে, যখন এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে যখন যাব তখন জিজ্ঞেস করবে এই ভেক্টর বাজারটা কোথায়। কাউকে বলবে না, হ্যাঁ। আমরা একটা সিম্পল টপিক স্টার্ট করব, বেশ ইন্টারেস্টিং বিষয়টা। স্কেলার ভেক্টর সবাই পড়েছো। স্কেলার যার ম্যাগনিটিউড আছে, ভেক্টর যার ম্যাগনিটিউড আছে, তার সঙ্গে ডাইরেকশন আছে, অ্যান্ড মান আছে, অভিমুখ আছে। মানে শুধু মান থাকলেই হয় না, সে একটা মান হওয়ার পরে সে একটা নির্দিষ্ট অভিমুখেও যায়, সেগুলো একটা ভেক্টর। এখন যতটা পড়েছি সেখান থেকে মানে একদম বেসিক, একদম ভেক্টর ভাই এইটা ভেক্টর, অতটা আলোচনা না করলেও চলে। তার কারণ মোটামুটি যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের একটা বেসিক জায়গা সবারই আছে। ঠিক আছে, আমি একদম তোমাদের যতটা সহজে এই টপিকসটা এগোনো যায় আমি সেইভাবেই এগোবো, চিরকালই তাই করে এসেছি। যেটা করব, আমরা প্রত্যেকটা পার্টের একটা করে অ্যাপ্লিকেশন যদি থাকে সেই পার্টের সঙ্গে করতে থাকবো। যেমন ধরো প্রথম দিন আমার প্ল্যানিং আছে তোমাদেরকে ভেক্টর এডিশনটা শেখাবো, এবং ভেক্টর এডিশনের সঙ্গে তার যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটা একসঙ্গে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তোমাদের মনে থাকবে বিষয়টা, তাই তো? দেখা যায় ধরো ভেক্টরের ক্ষেত্রে যতদূর আমরা জানি যে স্কেলার রাশি, যেমন ধরো মাস, হ্যাঁ, ডিস্টেন্স, স্পিড, এগুলো সব স্কেলার, বাকিগুলো ভেক্টর। মানে স্কেলার বাদ দিয়ে বাকি রাশিগুলো ভেক্টর। অ্যাকচুয়ালি এটা নয়, ভেক্টর স্কেলার বাদ দিয়েও আরো কিছু রাশি আছে, টেন্সার। মানে কিছু রাশি আছে যে রাশিগুলো মান আর অভিমুখ দুটোই আছে, কিন্তু সেটা ভেক্টরের ধর্ম মেনে চলে না সবসময়। ভেক্টরের কিছু ধর্ম আছে অবশ্যই, মানে ভেক্টর চ্যাপ্টারটাতে পড়বো কি, ভেক্টর চ্যাপ্টারটাতে পড়বো যে ভেক্টর রাশির ক্ষেত্রে যে সমস্ত রাশি ভেক্টর, সেই সমস্ত রাশি কি বিশেষ ধর্ম মেনে চলে। বিশেষ ধর্ম মানে স্কেলারের ক্ষেত্রে যেরকম দেখেছি 2+2 করলে 4 হয়, ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা দেখবো 2+2 করলে 4 হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, অবশ্যই এটা মাথায় রেখো যে স্কেলার রাশির ক্ষেত্রে যোগ করা বিয়োগ করার একটা বেসিক কি বলা যেতে পারে মিল আছে। কিরকম মিল বলো না, ওই টাকার সঙ্গে মাটি যোগ হয় না, টাকার সঙ্গে টাকাই যোগ হয়, মাটির সঙ্গে মাটি যোগ হয়। অ্যান্ড তুমি দুটো আইডেন্টিক্যাল কোয়ান্টিটি ছাড়া যোগ বিয়োগ করা যায় না। ঠিক আছে, এটা স্কেলার রাশির ক্ষেত্রেও যতটা সত্যি, ভেক্টর রাশির ক্ষেত্রেও সেম। দুটো আইডেন্টিক্যাল কোয়ান্টিটি মানে সেম টাইপ অফ কোয়ান্টিটি হতে হবে, তাহলেই যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে। গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে, ওটা পরে যখন আলোচনায় আসবে, যদি দরকার পড়ে সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। এনিওয়ে, আমরা ভেক্টর সম্বন্ধে যেগুলো পড়েছি, যে ভেক্টরের একটা মান আছে, অভিমুখ আছে, তাই তো? তাহলে ভেক্টরের মান আর অভিমুখ যদি থাকে, সেটাকে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ বোঝাতে হবে যে ইনি একটা ভেক্টর। সেটা বোঝানোর জন্য তোমরা সবাই জানো আমরা একটা অ্যারো হ্যাভিং হেড অ্যান্ড এ টেল, ঠিক আছে, এর যে ম্যাগনিটিউড অ্যান্ড এই যে লেন্থ,
এই লেন্থটা দিয়ে এর ম্যাগনিটিউড বোঝানো হয়। ঠিক আছে, আর অ্যারোহেড দিয়ে অবশ্যই ডাইরেকশন বোঝানো হবে। এখন এটা যদি আমি 10 মিটার বলি, তার মানে এই নয় যে এটাই 10 মিটার হবে। বুঝতে পেরেছো তো? তুমি একটা ছোট্ট কোনো ভেক্টর এঁকে, কোনো একটা ছোট্ট ভেক্টর এঁকে এটাও তুমি 10 মিটার বলতে পারো। অবভিয়াসলি ইট ইজ ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স কভার্ড না। যখন দুটো বা তিনটে ভেক্টর কম্প্যারিজনে আসবে, তখন এই ম্যাগনিটিউডের লেন্থটা খুব ভাইটাল। তাছাড়া তুমি যে কোনো ভাবে একটা ম্যাগনিটিউড নিতে পারো, যেদিকে কোনো ইচ্ছা তোমার ডিরেকশন নিতে পারো। মানে এই দিকেই ডিরেকশন নিতে হবে এর কোনো একদম সার্টেনটি নেই, বা বলা নেই যে ভাই ডিরেকশন তোমাকে এদিকেই নিতে হবে। ঠিক আছে, এখন এই ভেক্টর, একটা ভেক্টরের ক্ষেত্রে বুঝতেই পারছো তুমি এইটুকুনি 10 মিটার দিয়েছো, এত বড় একটা লাইন টেনে সেটা 10 মিটার দিতে পারো। একটা ছোট্ট লাইন আপওয়ার্ড ডাউনওয়ার্ড যেদিকে ইচ্ছা দিয়ে তুমি ওই 10 মিটার ডিসপ্লেসমেন্ট দেখাতে পারো, দেখাতেই পারো। ইভেন 10 মিটার ইস্ট, 10 মিটার নর্থ, 10 মিটার আপওয়ার্ড, যে কোনো একটা ভেক্টর একটা কোনো রিপ্রেজেন্টেটর দিয়ে দেখালেই হয়ে যায়। গন্ডগোলটা হয় যদি একসঙ্গে অনেকগুলো ভেক্টর থাকে, মোর দ্যান ওয়ান ভেক্টর। তখন মোর দ্যান ওয়ান ভেক্টরকে আমরা অনেক ভাবে, বা অনেকগুলো ভেক্টর যদি থাকে, সেই ভেক্টর গুলোর মধ্যে সম্পর্ক আমরা অনেক ভাবে দেখতে পারি। যেরকম ধরো এই বোর্ডের উপরে আমরা যতগুলো ভেক্টর রাখতে পারবো, বোর্ডটা তো 2D, এই বোর্ডের উপরে আমরা যতগুলো ভেক্টর রাখতে পারবো যে কোনো ডিরেকশন, যতগুলো ভেক্টর রাখতে পারবো, এই অল আর কোপ্লেনার, মানে একই প্লেনে আছে। ঠিক আছে, আবার দুটো ভেক্টর প্যারালাল হতে পারে, দিস আর কোপ্লেনার ভেক্টর। এরকম একই রকম ভাবে দুটো ভেক্টর প্যারালাল হতে পারে। প্যারালাল ভেক্টর মিন্স ধর এরকম একটা ভেক্টর আছে আর এরকম একটা ভেক্টর আছে, অর্থাৎ এটা ধরো 5 কিলোমিটার ইস্ট, এটা ধরো 7 কিলোমিটার ইস্ট। এরকম দুটো ভেক্টর আছে। তাহলে দুটো ভেক্টরের যে ডিরেকশন দেখানোর পরে দেখেছো দুটো ভেক্টর আলটিমেটলি প্যারালাল দুটো লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সো দিস টু আর প্যারালাল ভেক্টরস। ঠিক আছে, এখন যদি দুটো প্যারালাল ভেক্টরস এর ম্যাগনিটিউড ইকুয়াল হয়ে যায়, ধরো এটা হলো 4 কিলোমিটার ইস্ট, আরেকটা ভেক্টর এটাও এর সঙ্গে প্যারালাল and it is also 4 kilometer east, then these two are equal vector. মানে খুব সহজ, সেটা হলো দুটো প্যারালাল ভেক্টর যদি ইকুয়াল ম্যাগনিটিউডের হয়, then these are called equal vectors or same vectors. ঠিক আছে, আবার অ্যান্টি প্যারালাল ভেক্টর আছে। Anti-parallel vector means line of action will be parallel. That means এটা যদি 5 কিলোমিটার ইস্ট হয়, আরেকটা কোনো ভেক্টর in opposite direction, suppose it is 8 কিলোমিটার, obviously if it is east, এদিকটা যদি ইস্ট হয় এদিকটা ওয়েস্ট হবে। তো these two are anti-parallel vector, বিপরীত দিকে দুটো ভেক্টর কাজ করছে। ঠিক আছে, এখন অ্যান্টি প্যারালাল ভেক্টরের ম্যাগনিটিউড আবার যদি ইকুয়াল হয়ে যায়, সাপোজ দিস ওয়ান ইজ 4 কিলোমিটার ইস্ট and this one is 4 কিলোমিটার ওয়েস্ট, তখন এগুলোকে বলা হবে অপোজিট। বুঝা গেছে? বুঝতেই পারছো যে এটা যদি 4 কিলোমিটার ইস্ট হয়, এটাকে এই 4 কিলোমিটার ওয়েস্টকে তুমি এইভাবে লিখতে পারো -4 কিলোমিটার ইস্ট, তাই তো? তাহলে এটা যদি 4 কিলোমিটার ইস্ট হয়, এটা -4 কিলোমিটার ইস্ট হয়, তাহলে আলটিমেটলি কি বলা যেতে পারে? এই ভেক্টর দুটো অপোজিট। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা শিখবো সেটা হলো ভেক্টর এডিশন। ভেক্টর এডিশন মানে তোমরা তো প্রথমে এডিশনই শিখেছিলে, ছোটবেলায় প্রথমে যেটা শিখেছিলে যোগ করা, দেন সাবট্রাকশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে ডিভিশন শিখেছো। প্রথমে আমরা ভেক্টর এডিশন শিখি।
ভেক্টর এডিশন সহজ জিনিস। ভেক্টর এডিশন এডিশনের সেভারাল প্রসেস হতে পারে। ভেক্টর যোগ করতে গেলে অনেক ভাবে যোগ করা যেতে পারে। তো তোমরা সব থেকে সহজে যেটা অ্যাক্সেস করতে পারবে দ্যাট ইজ জিওমেট্রিক্যাল প্রসেস, অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে দুটো ভেক্টরকে যোগ করার যে পদ্ধতি বা যে রুলগুলো ধরে যোগ করতে হবে, দ্যাট ইজ জিওমেট্রিক্যাল প্রসেস। জিওমেট্রিক্যাল process. Geometrical process of vector addition. হ্যাঁ, জিওমেট্রিক্যাল প্রসেস মিন্স সহজ দুটো জিওমেট্রির আমরা হেল্প নেব, একটা হলো ট্রায়াঙ্গেল ল আর একটা হলো প্যারালেলোগ্রাম ল। বাট ট্রায়াঙ্গেল ল বা প্যারালেলোগ্রাম ল এটা শেখার আগে একটু অর্ডারটা বুঝে নিতে হবে। একটু ছোট্ট জায়গা একবার দেখে নাও, সেটা হলো যে ধরো এরকম দুটো ভেক্টর আছে, এরকম দুটো ভেক্টর আছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এই ভেক্টর গুলো এরকমও হতে পারে, এটা ধরো এ ভেক্টর এন্ড দিস ওয়ান ইজ বি ভেক্টর, দিস ওয়ান ইজ বি ভেক্টর। আবার এরকমও হতে পারে, দিস ওয়ান ইজ এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। তো এবং এই ভেক্টর দুটোর যে অ্যালাইড লাইন, মানে যে লাইন ধরে ভেক্টর দুটো রিপ্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে অ্যাঙ্গেল ধরো প্রতি কেসেই থিটা। সো কোশ্চেন অ্যারাইজেস, প্রতি কেসে কি আমরা বলতে পারবো যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস এটা থিটা আছে? এটা আগে শিখে নিতে হবে, ঠিক আছে? সহজ জায়গা দেখো, একটু দেখো বুঝে যাবে। সেটা হলো এটার যে অর্ডার, এটা কি ঘড়ির কাঁটার দিকে, দ্যাট মিন্স ক্লকওয়াইজ, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে দেখো দুটোই ক্লকওয়াইজ, এখানে এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তার মানে এই কেসে আর এই কেসে অর্ডারটা রিভার্স আছে, উল্টো আছে। এখানে আছে একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এন্ড ইন দিস কেস অলসো এখানেও একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। বাট ইন দিস কেস বোথ আর ক্লকওয়াইজ, তাই তো? তাহলে এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, সেটা হলো এই ভেক্টর দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, সেটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু লাইন, দ্যাট ইজ থিটা। And in this case also, এখানেও angle between two vector equals to theta. But here, এখানে angle between two vectors is not theta at all. এখানে angle between two vectors equals to 180 degree minus theta. ঠিক আছে? কেন বললাম? সিলেবাসের বোঝা বাড়িয়ে তো লাভ নেই, ছোট ছোট জায়গা যোগ করতে করতে দেখবে অনেক বড় হয়ে গেছে। তো প্রতিটা জায়গায় খুব ভাইটাল, এটা মাথায় রাখো। যদি রিভার্স অর্ডারে থাকে, রিভার্স অর্ডার দুটো ভেক্টর যে দুটো যোগ করতে চাইছি সেগুলো যদি রিভার্স অর্ডারে থাকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ প্যারালেলোগ্রাম ল, সামান্তরিক নিয়ম কাজ করবে, ঠিক আছে? আর যদি সেম অর্ডারে থাকে, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ইউজ ট্রায়াঙ্গেল ল। তাহলে এটা ভেবো না যে এই কেসে ট্রায়াঙ্গেল ল ইউজ করা যাবে না বা এই কেসে প্যারালেলোগ্রাম ল ইউজ করা যাবে না, যাবে। বাট সেক্ষেত্রে তোমাকে একটা কোনো ভেক্টরকে সরিয়ে নিতে হবে, শিফট করতে হবে। ইট ইজ কল্ড প্যারালাল শিফটিং অফ এনি ভেক্টর। একটা ভেক্টরকে সরিয়ে না নিলে এই ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ল আর এই ক্ষেত্রে প্যারালেলোগ্রাম ল ইউজ করা যাবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। তো প্রথমে ট্রায়াঙ্গেল, আচ্ছা ট্রায়াঙ্গেল তো প্রথমে শিখেছো, তাহলে ট্রায়াঙ্গেল ল প্রথমে শেখানো উচিত। চলো হয়ে যাক ট্রায়াঙ্গেল ল। খুব কঠিন বিষয়গুলো নয়, অনেকে জানো, একটু দেখিয়ে দেওয়া এবং টেকনিক্যালি বিষয়টা শেখা যতটা হয়। ট্রায়াঙ্গেল ল মানে একটা ত্রিভুজ থাকতে হবে, মানে ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু আছে, থ্রি সাইডস, দুটো সাইড দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে, এন্ড থার্ড সাইড উইল বি দ্য রেজাল্টেন্ট। সহজভাবে ভাবা যায়, ধরো ইউ আর মুভিং ইন দিস ডিরেকশন,
এদিকে ধরো তুমি কিছুটা গেছো, সাপোজ 10 মিটার, and then in this direction এদিকে ধরো say 8 মিটার, ঠিক আছে? তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স কভার্ড এই দুটো তো আলাদা হয়ে গেছে। দেখো এখানে ডিস্টেন্স কভার্ড 18 মিটার, তাই তো? as distance covered is a scalar quantity 10 আর একটা সিম্পল যোগ করো, but whenever you are asking to determine the value of displacement, as displacement is vector, ডিসপ্লেসমেন্ট যদি ভাবা হয় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত অ্যাড করে একটা যদি অ্যারো হেড দিয়ে দাও তাহলে এটাই হবে ডিসপ্লেসমেন্ট, এন্ড সার্টেনলি ইট ইজ নট ইকুয়ালস টু 18 মিটার। একদম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা 10 এটা 8 যদি হয় তাহলে এটা 18 হবে না, কখনোই হবে। বুঝতে পারছো? সাপোজ ইট ইজ 50, সাপোজ, ঠিক আছে? তার মানে instead of following these two path you can follow only this path, মানে এই দুটোর বদলে যদি শুধু এই পাথটা তুমি ফলো করতে তাহলে ডেস্টিনেশন যেটা ছিল, ফাইনালি যেখানে পৌঁছানোর কথা ছিল সেই পয়েন্টে তুমি পৌঁছে যেতে, সিম্পল, তাই তো? তাহলে এই 15টাকে কি বলবে, 15 মিটারটাকে কি বলবে? এটা কি এই দুটো অ্যাড করলে পাওয়া যেতে পারে না? দ্যাট ইজ ওয়াই দিস 15 মিটার ইজ নেমড ইন ডিফারেন্ট ওয়ে। এটাকে আমরা যোগফল বলবো, ইট ইজ কল্ড রেজাল্টেন্ট, লব্ধি। মানে ইম্প্যাক্ট অফ রেজাল্টেন্ট ইজ সেম এজ দ্য সাম অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ প্রাথমিক যে ভেক্টর গুলো আছে সেগুলোর প্রত্যেকটা প্রয়োগ করার পরে যে ফল পেয়েছো শুধু একটা মাত্র ভেক্টর প্রয়োগ করলে সেম ফল পাবো, ঠিক আছে? তার মানে আমরা এবারে শিখবো যে এই দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তার বদলে একটা ভেক্টর কি করে বের করবো। এখন অবভিয়াসলি তুমি ধরো এটা 10 মিটার ইস্টে গেছো, তারপরে 8 মিটার নর্থ ইস্টে গেছো, ইট ইজ নর্থ ইস্ট ডিরেকশন, যদি এদিকটা ইস্ট ধরা হয়, নর্থ, জানেন? তার রেজাল্টেন্ট হয়েছে 15 মিটার। এটা কি ঠিকঠাক বলা হলো, মানে পারফেক্ট বলা হলো? বোঝা না? তারপর তোমাকে বলা হয়েছে যে তোমাদের 15 মিটার গেলেই না ওই পয়েন্টে পৌঁছে যাওয়া যাবে। এবার তুমি যে কোনো দিকে কি 15 মিটার গেলে ওই পয়েন্টে পৌঁছো কি, তাই তো? তার মানে শুধু 15 মিটার বললে হবে না, 15 মিটারের একটা ডিরেকশনও তোমাকে বের করতে হবে, একটা দিকও বের করতে হবে। দিক কোনটা বের করবো না, ধরো এই অ্যাঙ্গেলটা বের করে নিলাম। এই অ্যাঙ্গেলটা সে উদাহরণ যখন দিচ্ছি অ্যাঙ্গেলটা ধরো 30 ডিগ্রি হয়েছে, তার মানে ইস্টের সঙ্গে নর্থ সাইডে, মানে পূর্বের সঙ্গে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে তুমি যদি 15 মিটার যাও তাহলেই এই পয়েন্টে পৌঁছবে। তাহলে শুধু 15 মিটার বলা থাকলেই লব্ধি বের করা হলো না, ঠিক আছে? তার সঙ্গে তোমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, বোঝা গেছে? এবারে এটাকে আমি এবারে বেসিক জায়গাতে নিয়ে চলে এলাম। বেসিক জায়গা মিন্স এই 15, 30 ডিগ্রি এগুলো আর ধরবো না, এবারে ধরবো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, ঠিক আছে? সো ইন দিস কেস ইট ইজ রেজাল্টেন্ট। এখানে অর্ডারটা একটু দেখে নাও ভালো করে। দেখো এর অর্ডার কোন দিকে আছে, ইট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এর অর্ডার কোন দিকে আছে, ইট ইজ অলসো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি কি বলেছিলাম, দুটো যদি সেম অর্ডারে থাকে তাহলে ট্রায়াঙ্গেল রুল ডিরেক্ট অ্যাপ্লাই করা যাবে, এবং তার সঙ্গে বলে রেখেছিলাম যে এখানে সামান্তরিক সূত্র প্যারালালোগ্রাম রুল ইউজ করা যাবে, বাট সেক্ষেত্রে একটু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে?
আরেকটা জিনিস, এখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস কি ভেতরের অ্যাঙ্গেলটা হবে না, কোনটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস উইল বি দিস ওয়ান, ইট ইজ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দ্যাট মিন্স এটা হলো থিটা, ভি অর থিটা যা ইচ্ছা বলতো। ক্লিয়ার? হ্যাঁ, এখন তাহলে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করে তোমাকে কি বের করতে হবে, রেজাল্টেন্ট বের করতে হবে। রেজাল্টেন্টের কি কি কোয়ালিটি আছে, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, তাই তো? তাহলে ম্যাগনিটিউড বের করার জন্য আমাদের হাতে একটাই মাত্র অস্ত্র আছে, দ্যাট ইজ পিথাগোরাস থিওরাম। পিথাগোরাস থিওরাম কি করে অ্যাপ্লাই করবে, আগে নাম দিয়ে নি, ইনি এ, এটা ধরো ভেক্টর সাইন, এটা ধরো পি, দিস ওয়ান ইজ কিউ and this one say S. পরে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এনিওয়ে পিথাগোরাস থিওরাম তো পারপেন্ডিকুলার ড্র না করলে হয় না, তাহলে একটা পারপেন্ডিকুলার আগে ড্র করে নিই, তাই তো? এখান থেকে একটা পারপেন্ডিকুলার আগে ড্র করে অন এক্সটেন্ডেড ওপি, সাপোজ ইট ইজ এস। এবারে গিভেন কোন প্রদত্ত, গিভেন এ, ইট ইজ ম্যাগনিটিউড অফ এ এন্ড অলসো ডিরেকশন অবশ্যই দেওয়া আছে, বি, ইট ইজ অলসো ম্যাগনিটিউড অফ বি, এন্ড থার্ড ওয়ান গিভেন, সেটা হলো থিটা ভি, দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে। হোয়াট ইজ টু বি ডিটারমিন, তোমাকে বের করতে হবে কি কি, দুটো জিনিস বের করতে হবে। ওয়ান, দিস ম্যাগনিটিউড আর, এই ভেক্টরের মান কত, আর সেকেন্ড যেটা বের করতে হবে দ্যাট ইজ ডিরেকশন বলার জন্য যে অ্যাঙ্গেলটা দরকার আছে, দিস অ্যাঙ্গেল ইজ উইথ এ ভেক্টর, তাহলে সেকেন্ড যেটা বের করতে হবে সেটা হলো থিটা এ। ক্লিয়ার? তাহলে আমরা এবারে ট্রায়াঙ্গেল রুল হেল্প নিয়ে, ট্রায়াঙ্গেল রুলের হেল্প নিয়ে থিটা এ আর আর এই দুটো ভ্যালু বের করব। খুব সহজ, সেটা হলো যে এই যে বড় ট্রায়াঙ্গেলটা পেয়েছো, এই বড় ট্রায়াঙ্গেলের কেসে হাইপোটেনাস স্কয়ার ইকুয়ালস টু বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, এটা বসিয়ে দিলেই বেরিয়ে যাবে, বাট এই দুটো লেন্থ আমরা জানি না। তাহলে প্রথমে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের হেল্প নিয়ে এই বেস দুটোর ভ্যালু, বেস আর হাইট এই দুটো বের করে নিতে হবে। তাহলে ফ্রম দিস ট্রায়াঙ্গেল, দ্যাট মিন্স ফ্রম QPS, this very triangle PS by PQ, it is equals to cos theta, instead of theta V, cos theta. So PS equals to কত হবে, PQ, that means B cos theta। আমি তবে একটু দাগ দিয়ে রাখলাম যাতে তুমি বুঝতে পারো যে এটা এই নোটেশন নয়, মানে পি এস কিউ ও এগুলো নয়, এটা হলো ভেক্টর, একটু দাগ দিয়ে রাখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা। সিমিলারলি QS by PQ, it will be sin theta, height by hypotenuse, so QS equals to লেখা যেতে পারে B sin theta। ঠিক আছে, তাহলে তুমি টোটাল লেন্থ পেয়ে গেছো, দ্যাট মিন্স বেসের টোটাল লেন্থ হয়ে গেছে a প্লাস b cos থিটা, আর হাইট কত হয়েছে, শুধুমাত্র b sin থিটা। সো নাও বাই অ্যাপ্লাইং পাইথাগোরাস থিওরাম, দ্যাট ইজ hypotenuse square, অধিভুজ স্কয়ার, দ্যাট মিন্স OQ equals to R equals to modulus of R, এটা কত হলো, root under, this one is A plus B cos theta base square plus, clear, it is equals to root under
a square plus 2ab cos theta plus b square cos square theta plus b square sin square theta. It is equals to root under a square. आगे এটা लिखे नी b square cos square theta plus b square sin square theta means b square plus 2ab cos theta. কি পেলাম? ম্যাগনিটিউড কার OQ, that means R, অর্থাৎ রেজাল্টেন্টের ম্যাগনিটিউড পেয়ে গেলাম। নাও অ্যাবাউট ইটস ডাইরেকশন, এবারে তোমাকে অভিমুখটা বের করে নিতে হবে, দ্যাট মিন্স অ্যাঙ্গেল। হাউ উইল ইউ? গিভেন কি কি ছিল? এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল, দ্যাট মিন্স এটা হাইট আর বেস টোটাল দেওয়া আছে। হাইট আর বেস থেকে তুমি রেশিও কি পেতে পারো? tan পেতে পারো। দ্যাট মিন্স ইউজিং দিস লার্জ ট্রায়াঙ্গেল, এটাকে যদি ইউজ করো তাহলে লিখতে পারো tan theta it is equals to height, that means b sin theta divided by base, that means a plus b cos theta. ঠিক আছে? theta a equals to tan inverse b sin theta by a plus b cos theta. ঠিক আছে? মনে রাখবে যে অ্যাঙ্গেলটা ইনিশিয়াল যে ভেক্টরের সঙ্গে ফর্ম করেছে সে নিচে একা থাকবে। ঠিক আছে? তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। দিস ইজ ভেরি সিম্পলি ট্রায়াঙ্গেল রুল। ঠিক আছে? এবারে প্যারালালোগ্রাম রুলটাও একটু দেখেন একসঙ্গে। বোঝা গেছে তো? আমি এটা একটু মুছে নিই। গোটাটা মোছার দরকার আছে না। প্যারালালোগ্রাম রুল কোথায় ইউজ করব বলেছিলাম? না, যেখানে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, এটা হলো অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, এন্ড ইন দ্যাট কেস টু ভেক্টরস আর অ্যালাইনড ইন অপোজিট অর্ডার অর রিভার্স অর্ডার। অর্থাৎ এদিকে একটা ফোর্স কাজ করেছে, দিস ওয়ান ইজ আ ফোর্স এন্ড দিস ওয়ান ইজ অলসো এ ফোর্স। এটা ধরো এ ফোর্স, এটা ধরো বি ফোর্স। ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা থিটা আগে শিখে গিয়েছি। তাহলে এই বি ভেক্টরটাকে প্যারালালি যদি শিফট করা যায়, মানে এখানে যদি আমি একটা প্যারালাল লাইন ড্র করি, মানে এটা যদি নর্থ ওয়েস্ট 5 কিলোমিটার হয়, এটাও নর্থ ওয়েস্ট 5 কিলোমিটারই দেখাবে, তাই না? and this angle is also theta. This one is b vector. কোনো সমস্যা নেই। and owing parallelogram law বলছে যে যদি এই দুটো সাইডকে কোন প্যারালালোগ্রামের দুটো সাইড ধরে আমি একটা প্যারালালোগ্রাম ড্র করি, then the diagonal drawn from that point, ওই পয়েন্ট থেকে যে ডায়াগোনালটা ড্র করেছো, this diagonal will represent the resultant of those two given vector. ঠিক আছে? এটা মাথায় রাখো। এখন তার মানে ট্রায়াঙ্গেল রুল, প্যারালালোগ্রাম রুলের কেসেও রেজাল্টেন্ট পেয়েছো, ট্রায়াঙ্গেল রুলের কেসেও রেজাল্টেন্ট পেয়েছিলে। আলটিমেটলি তো আমার রেজাল্টেন্ট বের করা, তাই না? তাহলে এটা হলো এখানে রেজাল্টেন্ট। ঠিক আছে? এবার একটুখানি পিছিয়ে যাও। দেখো, আমি যখন প্রাথমিকভাবে এঁকেছিলাম তখন এটাকে বি ভেক্টর, মানে এটাও আমি বি ভেক্টর দিয়েছিলাম, তাই তো? তাহলে এটা যদি বি ভেক্টর হয়, এখান থেকে যদি তুমি এগেইন পারপেন্ডিকুলার ড্র করো, দেন এগেইন ইট উইল বি বি cos থিটা, এগেইন ইট উইল বি বি sin থিটা, এগেইন আর দ্যাট মিন্স এই যে ট্রায়াঙ্গেলটা পেয়েছো বা এই ট্রায়াঙ্গেলটা ধরে যদি এগো, এটা বি ভেক্টর, তার মানে এই ট্রায়াঙ্গেলটা ধরে যদি এগো, এই ভেক্টরের অর্ডার, এই ভেক্টরের অর্ডার একই দিকে আছে,
both are anti-clockwise, so in reverse order this one will be resultant. ট্রায়াঙ্গেল রুল তাই বলেছে, তাই তো? আর এর ম্যাগনিটিউড কত হবে? এটা তো ট্রায়াঙ্গেল রুলই হয়ে গেল আলটিমেটলি। তার মানে আর এর ম্যাগনিটিউড কত হবে? দিস ওয়ান। কোথা থেকে পাবে? এই বড় ট্রায়াঙ্গেলটা অ্যানালাইসিস করবে, একদম আগের মতনই তো, আলাদা তো কিছু নয়, তাই না? অ্যাঙ্গেল কি করে বের করবো? আগের মতন করে। এখানে এই অ্যাঙ্গেলটা হলো থিটা উইথ এ, resultant forms an angle theta a with a vector। তাহলে সেই ম্যাগনিটিউড আর ডিরেকশন আলটিমেটলি দুটোই পেয়ে যাওয়া যাবে, এন্ড উইথ ম্যাগনিটিউড এন্ড ইন দিস কেস অ্যাঙ্গেল। বোঝা গেছে? তাহলে দুটো ভেক্টর অ্যাড করার আমরা দুটো প্রসেস শিখে নিলাম। এই যে আগে তোমাদের বলেছিলাম না যে যেখানে ট্রায়াঙ্গেল রুল ইউজ করা যাবে সেখানে প্যারালেলোগ্রাম রুল ইউজ করা যাবে না, তা না। আবার উল্টোটাও সত্য, যে যেখানে এখানে যেরকম ধরো আমরা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল রুলের প্রুফ করছি, মানে প্রুফ করছিলাম মানে রেজাল্টেন্ট ম্যাগনিটিউড আর ডিরেকশন এগুলো বের করছিলাম, বাট এখানে আলটিমেটলি দেখে নিলাম যে শেষ পর্যন্ত সেই ট্রায়াঙ্গেল রুল দিয়েই হয়ে যাচ্ছে। আবার নতুন করে প্রুফ করার দরকার নেই, কপি পেস্ট করলেই হয়ে যাবে, কাজ শেষ। ঠিক আছে? এটা হলো মোটামুটি তোমাদের ভেক্টর এডিশন। এডিশন মানে দুটো ভেক্টরের এডিশন। এখানে আমি 200 খানা ভেক্টরের এডিশনের প্রসেস তোমাদেরকে বলিনি। 200 খানা ভেক্টরের এডিশনের জিওমেট্রিক্যাল প্রসেস আছে, অবশ্যই আছে। দ্যাট ইজ কল্ড পলিগন রুল। বুঝতেই পারছো, দুটো ভেক্টর দিয়ে ট্রায়াঙ্গেল প্যারালেলোগ্রাম তৈরি করেছো, তাহলে অনেকগুলো ভেক্টর যদি থাকে ইট মাস্ট বি পলিগন, বহুভুজ তৈরি হবে, তাই না? তো পলিগন রুলটা কি দেখিয়ে দেবো? একটু দেখিয়ে দিই। এবারে ধরো এখানে চারখানা ফোর্স কাজ করছে। সাপোজ দিস ওয়ান ইজ এ ফোর্স, এটা বি ফোর্স, দিস ওয়ান ইজ সি ফোর্স, দিস ওয়ান ইজ ডি ফোর্স। Here four forces are applied at a certain point. It is called concurrent forces. These forces will be concurrent forces. এই ফোর্স গুলো রেজাল্টেন্ট কি করে বের করব? জিওমেট্রিক্যালি। হ্যাঁ, প্রথমে এই এ ফোর্স এটাকে কনস্ট্রাক্ট করব। ইফ দ্যাট ওয়ান ইজ এ ফোর্স, তাহলে এ ফোর্স এর প্যারালাল আর ইকুয়াল করে নিয়ে নিলে দ্যাট উইল বি এ ফোর্স অলসো। তার মানে এটা কি হলো? এ ফোর্স। and from the head, এই মাথা থেকে you have to construct b force। এখান থেকে আমি b force draw করলাম, this one will be clearly b force। same phenomena, parallel and equal magnitude। ঠিক আছে? এবার দেখো এই a force আর b force এই দুটোকে যদি আমি অ্যাড করি by using triangle rule, এর অর্ডার দেখো এদিকে আছে, so in reverse order it will be a plus b। It is not a force plus b force, but resultant of a force and b force, তাই না? আচ্ছা, এবারে এখান থেকে তুমি c force draw করো। c force is acting at this direction, this one is c force। now again তুমি যদি এটা কনস্ট্রাক্ট করো, this one, তাহলে দেখো a vector plus b vector, sorry, it is a force plus b force and c force are in same order, so in reverse order, that means it will be in reverse order resultant of this a plus b plus c। I want to mean instead of a b c তিনটে ইন্ডিভিজুয়ালের বদলে তুমি শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে পারো, ইমপ্যাক্ট উইল বি সেম, তাই না? নাও লাস্ট যে ফোর্সটা পড়ে আছে ডি ফোর্স, কনস্ট্রাক্ট দিস ওয়ান, দিস ওয়ান উইল বি ডি। ঠিক আছে? এগেন এটাকে জয়েন করে দাও। তাহলে দেখো এটার অর্ডার যা আছে, and I mean a vector plus b vector plus c vector or a force plus b force plus c force and d force, এই দুটোর অর্ডার কি আছে? anti-clockwise। so in clockwise direction this vector will represent a plus b plus c plus d।
দ্যাট মিনস এই ফোর্সটা যদি নিতে, তাহলে এই দুটো ফোর্স নেওয়ার কোনো দরকার নেই, ইম্প্যাক্ট উইল বি সেম। যদি এই ফোর্সটা নিতে, তাহলে এই তিনটে ফোর্স নেওয়ার কোনো দরকার নেই, তার বদলে এই একটা ফোর্সই সেম ইম্প্যাক্ট দেবে, সেম কাজ করে দেবে। একই রকম ভাবে চারটে ফোর্সের বদলে যদি এই ফোর্সটা নাও, তাহলে এই চারজনের কাজ একা করবে। সো this one is nothing but resultant of these four forces, মানে এই চারটে ফোর্সের যা রেজাল্টেন্ট পেয়ে গেছো, সে কি করবে, এই চারজনের কাজ একা করতে পারবে। এবারে ভালো করে দেখো, খেয়াল করো, এর অর্ডার ইন anti-clockwise direction, B in anti-clockwise direction, C in anti-clockwise direction, D is also in anti-clockwise direction, but this resultant is in clockwise direction. তাহলে যে ফোর্সগুলো রেজাল্টেন্ট বের করতে চাইছো, সেগুলো দিয়ে যদি একটা নির্দিষ্ট অর্ডারে কতগুলো ভেক্টর নিতে পারো, then the last vector which completes this polygon in reverse order will represent the result. বোঝা গেছে? এটাই হলো পলিগন রুল। পলিগন রুল ইজ নাথিং বাট সামিং সেভারাল ট্রায়াঙ্গেল রুলস। অনেকগুলো ত্রিভুজ সূত্র যদি যোগ করো, তাহলে পলিগন রুল হবে, জিওমেট্রিক্যাল রুল। বাট পলিগন রুলটার কিছু লিমিটেশনস আছে, মানে বুঝতেই পারছো, লিমিটেশনস না থাকলে কি হবে, ওই যে ভেক্টর এডিশন যেটা শিখছিলে, ভেক্টর এডিশন শুধুমাত্র ট্রায়াঙ্গেল, প্যারালেলোগ্রাম আর পলিগন দিয়ে তো সব এডিশন শিখে যাবে, তাহলে অন্য প্রসেসের আমার দরকার পড়বে না। বোঝা গেছে কি বললাম? তার মানে নিশ্চয়ই লিমিটেশনস আছে। লিমিটেশনস গুলো কি? লিমিটেশনস খুব সহজে বুঝতে পারছো যে ইন কেস অফ ট্রায়াঙ্গেল রুল অর প্যারালেলোগ্রাম রুল, রুলটা জিওমেট্রিক্যাল, ওকে ঠিক আছে, বাট তুমি যখন অ্যাপ্লাই করবে, ধরো এরকম দুটো ভেক্টর দিয়েছে বা দুটো ফোর্স দিয়েছে, ওয়ান ইজ 10 নিউটন towards this and another one is say 15 Newton towards this, and this angle is 40 degree. তাহলে তুমি রেজাল্টেন্ট কি করে বের করবে? রেজাল্টেন্ট বের করার উপায়টা কি? রেজাল্টেন্ট বের করার উপায় জিওমেট্রিক্যাল প্রসেস ধরে যদি করো, তাহলে একটা 10 সেন্টিমিটার স্ট্রেট লাইন নিতে হবে, একটা 15 সেন্টিমিটার স্ট্রেট লাইন নিতে হবে। তার মানে এই ফোর্সের যেরকম রেশিও আছে, সেই রেশিও মেনটেন করে তোমাকে দুটো স্ট্রেট লাইন নিতে হবে, এর মধ্যে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এটা তোমাকে আঁকতে হবে। আঁকার পরে ইদার প্যারালেলোগ্রাম অর ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে হবে। কনস্ট্রাক্ট করার পরে তোমাকে এখানে ধরো আমি যদি প্যারালেলোগ্রাম কনস্ট্রাক্ট করে নিই, মানে দো ইট ইজ নট 15 এট অল, রেশিওটা মেনটেন করা, এটা যদি রেজাল্টেন্ট হয়, দেন তোমাকে এটা স্কেল দিয়ে মেজার করতে হবে। মানে এটা 10 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার নিয়েছো, এটা 40 ডিগ্রি নিয়েছো, ড্রাফটার দিয়ে মেপেছো, দেন এই যে ডায়াগোনালটা বেরিয়েছে, ডায়াগোনালটাও স্কেল দিয়েই তোমাকে মেজার করতে হবে। স্কেল দিয়ে মেজার করে তোমাকে দেখতে হবে এটা কত হলো, ঠিক আছে, এন্ড দেন এই অ্যাঙ্গেলটাও তোমাকে মেজার করতে হবে। তারপরে অ্যান্সারে লিখতে হবে যে রেজাল্টেন্ট হলো এত নিউটন and this angle formed with 10 Newton force. বুঝতে পেরেছো? আমরা তো সেটা করি না। আমরা কি করি? আমরা একটা বেসিক ইকুয়েশন ইউজ করি, √10 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 2 into 10 into 15 into cos 40. So it is mathematical equation related with geometry টাও একটা mathematics, that is also mathematics, but আমরা যখন এই জিওমেট্রিক্যালি অ্যানালাইসিস করছি, তখন আলটিমেটলি জিওমেট্রি দিয়ে আমরা বের করছি না, আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের সাহায্য নিচ্ছি। এখানে কি কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে? মানে √a² + b² + c² + d² + 2ab cd সামথিং এলস, তার মানে তোমাকে এটা জিওমেট্রিক্যাল রুল জিওমেট্রি দিয়েই করতে হবে। বোঝা গেছে? এবং জিওমেট্রি দিয়ে যারা ওই ইনসার্কেল এঁকেছো, মানে কি বলে অন্তর্বৃত্ত যারা এঁকেছো, মনে আছে? সব মিলেছিল,
মেলে নিতে সবকিছু ঠিক করেছো, সাইডগুলো ঠিকঠাক নিয়েছো, অ্যাঙ্গেলের বাইসেক্টর বা পারপেন্ডিকুলার যখন আঁকতে হয়েছে সব ঠিকঠাক করার পরেও দেখেছো মেলেনি, কোথায় ভুলটা কোথায় ছিল? মেকানিক্যাল প্রবলেম। বুঝতে পেরেছো? মানে জিওমেট্রিক্যালি করলে সেটার অ্যাকিউরেসি কম্পারেটিভলি কম, অনেক বেশি সময় সাপেক্ষ। আগের রুলগুলো কি ছিল? জিওমেট্রিক্যাল রুল ছিল, তার সঙ্গে তার ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন হচ্ছে। সেই জন্য শুধু দুটো যদি ভেক্টর থাকে তাহলে তার কেসে জিওমেট্রিক্যালি বের করা, রেজাল্টেন্ট বের করা সম্ভব। বাট মোর দ্যান টু ভেক্টর যদি হয়ে যায় তাহলে তার রেজাল্টেন্ট বের করাটা ইট ইজ নট অনলি টাফ বাট অলসো টাইম স্পেন্ডিং অ্যান্ড অ্যাকিউরেসিও কম্পারেটিভলি কম। এর যদি ম্যাথমেটিক্যাল কোনো অ্যানালজি থাকতো দেন ইট উইল বি ওকে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এবারে জিওমেট্রিক্যাল রুল তো মোটামুটি শেষ হয়ে গেল, মানে ট্রায়াঙ্গেল রুল, প্যারালেলোগ্রাম রুল এন্ড পলিগন রুল কনক্লুডস দ্য এন্টায়ার টপিকস। বাট অ্যাপ্লিকেশন তো একটা করাতে হবে।